বন্ধ হয়ে গেলে বলবে। দেখো, মুঘল ডাইনাস্টি আমরা ফার্স্ট আজকে শুরু করছি, যেখানে প্রিভিয়াস আমরা একটু রিক্যাপ করব। দিল্লি সুলতানের 1206 এ স্টার্ট হচ্ছে। 1206 থেকে স্লেভ ডাইনাস্টি 1290। 1290 থেকে কি 1320 হচ্ছে খলজি বংশ। 1320 থেকে 1414 1414 হচ্ছে কি তুগলক। 1414 থেকে 1451 এই সময়টা 50 বা 51 এটা হচ্ছে সৈয়দ। আর 1451 থেকে 1520 এই সময়টা হচ্ছে লোদি ডাইনাস্টি, হচ্ছে লাস্ট লাস্ট রাজবংশ, লোদি বংশ। এটা হচ্ছে শেষ বংশ দিল্লি সুলতানেট। এটা হচ্ছে দিল্লি সুলতানেট পিরিয়ড। এই দিল্লি সুলতানেট পিরিয়ডের পর দখল হয়ে যাচ্ছে মুঘলদের আন্ডারে লোদি বংশ। লোদি বংশের শেষ রাজা ছিলেন ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকে অনেকে পছন্দ করতো না। ইব্রাহিম লোদির আগে একজন রাজা ছিল সিকান্দার লোদি আর বহুলুল লোদি, ইম্পর্টেন্ট নাম। এই সিকান্দার লোদি তোমরা জানো যে আগ্রা শহরটা তৈরি করেছিল, আগ্রা সিটি। আর বহুলুল লোদি সব থেকে বেশি রাজত্ব করেছিল। ইব্রাহিম লোদি লাস্ট ইম্পর্টেন্ট কিং অফ লোদি ডাইনাস্টি। এই লোদি ডাইনাস্টি এর এগেনস্টে কনস্পিরেসি করেছিল, ষড়যন্ত্র করেছিল তিনজন, যার নাম ছিল দৌলত খাঁ লোদি। কি নাম? দৌলত খাঁ লোদি, সুবেদার অফ পাঞ্জাব, সুবেদার অফ পাঞ্জাব। ইব্রাহিম লোদির একজন আঙ্কেল যার নাম ছিল আলম খান। কি নাম বললাম? আলম খান, দ্য আঙ্কেল অফ ইব্রাহিম লোদি, আঙ্কেল অফ ইব্রাহিম লোদি। আরেকজনের নাম হচ্ছে রানা সঙ্গ। এরা তিনজন মিলে কনস্পিরেসি করে ষড়যন্ত্র করলো। কি করলো? ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রটা অনেক বড় জিনিস। এই ষড়যন্ত্র করে কাকে ডাকলো? বাবরকে ডাকলো। বাবর কোথাকার ছিল? ফারগানা প্রভিন্স, ফারগানা, ফারগানা প্রদেশ। এই ফারগানা প্রভিন্সের রাজা ছিল বাবর। ঠিক আছে, তো সেখান থেকে বাবরকে ইনভাইট করা হলো। বাবরের একটু লিনিয়েজটা, তার বংশধরটা বলে রাখি। মায়ের দিক থেকে তোমার চেঙ্গিজ খাঁয়ের বংশধর, চেঙ্গিজ খাঁ। এবং বাবার দিক থেকে কার বংশধর? তৈমুর লং এর বংশধর। তৈমুর লং তোমরা জানো 1398 এ আক্রমণ করেছিল, ইনভেডেড ইন্ডিয়া। তৈমুর লং এর আক্রমণ দিল্লি সুলতানেট পিরিয়ডকে অনেকখানি বিপর্যস্ত করে দিয়েছিল। তৈমুর লং কখন ভারত আক্রমণ করেছিল? 1398। আচ্ছা, বাবরের তার একটু বংশ পরিচয় আমরা বললাম যে বাবরের মায়ের দিক থেকে কোন দিকের বংশধর? একজন মঙ্গল রুলার, বিখ্যাত চেঙ্গিজ খাঁয়ের বংশধর। এবং বাবার দিক থেকে তার ব্লাড রিলেশনটা দেখো, বাবার দিক থেকে কি বললাম? তৈমুর লং এর বংশধর। মানে বুঝতে পারছো বাবর একটা কি জিনিস। দুদিক থেকে তার একটা, যদি তুমি দেখো রক্তের সম্পর্কটা কোন দিক থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা, মঙ্গল রাজা এই চেঙ্গিজ খাঁ কখন ভারত আক্রমণ করেছিল? 1221। কোন রাজার সময়? ইলতুৎমিশ। খুব বিখ্যাত কোশ্চেন। ইলতুৎমিশের সময় চেঙ্গিজ খাঁ ভারত আক্রমণ করেছিল। আচ্ছা, এরা এই বাবর এরা ছিল চাগতাই তুর্কি, তুর্কিজ বংশধর। কি বললাম? চাগতাই তুর্কি, চাগতাই তুর্কি বা তুর্ক। তার চাগতাই তুর্কি বা তুর্কিজ বংশধর। এরা তুর্কিজ মুসলমান ছিল বাবর। যেমন ভাবে দিল্লি সুলতানের পিরিয়ডে রাও তুর্কি ছিল, কিন্তু হয়তো ওই তোমার বংশ ইয়েটা আলাদা ছিল, সাবকাস্টটা। তাহলে এটা তোমাদেরকে বলে দিলাম। বাবর কোথায় সিংহাসনে কত বছর বয়সে বসেছিল? 11, 12, কোন জায়গাতে 12 থাকে। ওর বাবার নাম ছিল ওমর সিং মির্জা, ওমর শেখ মির্জা, সরি, ওমর শেখ মির্জা। এই অমর শেখ মির্জার মৃত্যুর পর তখন 12 বছর বয়সে এই ফারগানা প্রভিন্স, ফারগানা, এই ফারগানা প্রভিন্সে, যেটা এখন কোথায়? উজবেকিস্তান। উজবেকিস্তানে বাবর সাজিয়ে পরপর পয়েন্ট গুলো লিখো, আস্তে আস্তে লিখো, আর কিছু পড়তে লাগবে না, শুধু পরপর পয়েন্ট গুলো লিখে রাখো। চাগতাই তুর্কি ছিল এরা।
বাবরকে নিয়ে বলছি। অমর শেখ মির্জা ওর বাবার নাম। তার বংশ রক্তের সম্পর্ক দুদিক থেকে বললাম, মায়ের দিক থেকে বাবার দিক থেকে। 12 বছর বয়সে সিংহাসনে বসছে কোথায়? ফারগানা প্রদেশ, যেটা কোথায়? উজবেকিস্তান। তাহলে কি হলো ঘটনাটা? এরা তিনজন, দৌলত খাঁ লোধি, আলম খান আর রানা সঙ্গ, এরা তিনজন মিলে কনস্পিরেসি করলো, ষড়যন্ত্র করলো ইব্রাহিম লোধির এগেনস্টে। এবং ইব্রাহিম লোধির এগেনস্টে বাবরকে ইনভাইট করলো এবং তার উইক পয়েন্ট গুলো বলে দিল। তোমার সব থেকে কাছের কেউ তোমার উইক পয়েন্ট গুলো জানে, সব থেকে বেশি আঘাত করতে চাইলে সেই করতে পারবে। ঠিক আছে, তাহলে কি এর উইক পয়েন্ট গুলো এরা সব জানতো। আঙ্কেল অফ ইব্রাহিম লোধি, দৌলত খাঁ লোধি, সুবেদার অফ পাঞ্জাব। সুবেদার মানে ধরে রাখো সেই জায়গাটাতে হয়তো দায়িত্ব ছিল পাঞ্জাব প্রভিন্সে। আর রানা সঙ্গ, তিনজন মিলে। ফারঘানা বাংলাতে লিখো উজবেকিস্তান। উজবেকিস্তান বলে যে কান্ট্রিটা আছে সেটা হচ্ছে ফারগানা প্রভিন্স, উজবেকিস্তান। আচ্ছা, এরপর কি হলো? কনস্পিরেসি করে বাবরকে ইনভাইট করা হলো। বাবর বিরাট তার নতুন ভাবে, যেটা গান পাউডারের ব্যবহার, কামানের ব্যবহার, তোমরা প্রত্যেকেই জানো, যার ব্যবহারের জন্য ইব্রাহিম লোধি হেরে গিয়েছিল। কত সালে যুদ্ধটা হলো? 1526, ব্যাটল অফ পানিপথ 1, ব্যাটল অফ পানিপথ। পানিপথের প্রথম যুদ্ধ 21 এপ্রিল, ডেটটা লিখে রাখবে, সব জায়গায় পাবে না। 21 এপ্রিল, 21 এপ্রিল 1526, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ 21 এপ্রিল 1526। কার সাথে কার, নাকি বলছো? হ্যাঁ, গোটা গল্পটাই বলে দিলাম, তারপরে বলছো কার সাথে কার যুদ্ধ হয়েছিল। বাবরকে ইনভাইট করে ডাকলো ইব্রাহিম লোধির এগেনস্টে যুদ্ধ করার জন্য। বাবর বিখ্যাত তার কামানের ব্যবহার, গান পাউডার, তার ব্যবহার করে বাবর জয়লাভ করলো এবং দিল্লিতে নতুন একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো, যেটা হচ্ছে কি? মুঘল সাম্রাজ্য। তাহলে এগুলো মুছে দিচ্ছি। 1526 পানিপথ জায়গাটা কোথায়? বর্তমানে হরিয়ানায় পড়ছে। পানিপথে যুদ্ধটা হলো বলে এটা পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। সিংহাসনে বসলো বাবর, কিন্তু মুঘলদের বিরোধী ছিল কারা? আফগান আর রাজপুত। দুটো প্রধান বিরোধী শক্তি ছিল, আফগান এবং রাজপুত। এই দুটো বিরোধী শক্তিকে সিংহাসনে বসার পর থেকে আক্রমণ হতে লাগলো বাবরের এগেনস্টে। তাহলে প্রথম এদের সম্মিলিত একটা আক্রমণ হয়েছিল রাজপুত এবং আফগানদের, যেটা 1527 সালে, যে যুদ্ধটা খানুয়ার যুদ্ধ নামে পরিচিত। খানুয়ার যুদ্ধ কত সালে হলো? 1527। রাজপুতদের পরাজয়, এখানে রাজপুতদের পরাজয় হলো, রাজপুতদের পরাজয় হলো এবং মুঘল সাম্রাজ্যের সব থেকে বড়, হ্যাঁ, বাবরের সাথে ধরে রাখো রাজপুতদের, বাবর ভার্সেস রাজপুত। রাজপুত ধরো ওই মেবার, চিতোর, এই জায়গাগুলোতে, গুজরাট প্রভিন্স, এই জায়গাগুলোতে। তাহলে মনে রাখবে মুঘলদের প্রধান বিরোধী শক্তি কারা ছিল? আফগান আর রাজপুত। রাজপুতদের সাথে এই যুদ্ধটা হলো 1527, যেটা খানুয়ার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে রাজপুতরা হেরে গেল, বাবর জয়লাভ করলো আবার। এবং মোগল সাম্রাজ্যের সব থেকে বড় বাধা ছিল এই রাজপুতরা, এবং সেই বাধাটা কেটে গেল। এরপর তার পরের বছর আবার আরেকটা যুদ্ধ, এই পরের বছর ওটা 1529 করবে, 1529, যেটা ঘরঘরার যুদ্ধ। 28 লেখা থাকে কোন বইয়ে কি? হ্যাঁ, চাঁদেরি, চাঁদেরি যুদ্ধ। আচ্ছা, 28-এ আরেকটা যুদ্ধ আছে, আমি ওটাই বললাম। 28-এ আরেকটা যুদ্ধ আছে, চাঁদেরি, চাঁদেরির যুদ্ধ। আরেকটা হচ্ছে ঘরঘরার যুদ্ধ 1529 ভার্সেস আফগান, আফগানদের সাথে। তাদের সাথে যুদ্ধটা হলো আফগান শক্তি, কারণ এটা ছিল ধর্মের লড়াই, অনেক গুরুত্বপূর্ণ।
আফগান শক্তির সাথে এই যুদ্ধ, ঠিক আছে। মেবারের রানা ছিল রানা সংগ্রাম সিংহ, সেই সংগ্রাম সিংহের সাথে এই যুদ্ধ, মেবারের রানা সংগ্রাম সিংহের সাথে এই যুদ্ধ, এটা হচ্ছে ঘরকরার যুদ্ধ। মেবারের রানা সংগ্রাম সিংহ আফগান, মেবারের রানা সংগ্রাম সিংহ। ভুল ইনফরমেশন কিছু লেখা যাবে না, ঠিক আছে। মেবারের রানা সংগ্রাম সিংহ, এবং এই যুদ্ধে জয়লাভের পর বাবর একটা উপাধি নিয়েছিল, যে উপাধিটার নাম হচ্ছে গাজী। তাহলে এরপর হচ্ছে টাইটেল নিচ্ছে বাবর একটা কি, গাজী টাইটেল, গাজী টাইটেল নিচ্ছে বাবর এই ঘরগড়া যুদ্ধের পর। এরপর একটা বিরাট ঘটনা ঘটছে। হুমায়ুন তার আগে জন্মগ্রহণ কখন করলো জানি না, হুমায়ুনের মৃত্যুর মানে, মৃত্যু মানে কি বলবো, মানে শরীর খারাপ হয়েছে প্রচন্ড, মানে শয্যাশায়ী অবস্থা, ডাইং কন্ডিশন, মারা যাবে এরকম একটা সিচুয়েশন। রাজবৈদ্য বলল বাবরকে যে আপনার জীবনের সব থেকে মূল্যবান জিনিস আপনাকে উৎসর্গ করতে হবে, তাহলে কিন্তু হুমায়ুনকে বাঁচানো সম্ভব। তখন বাবর নিজের জীবনের কে ঝুঁকি নিয়ে নিজেকে দেহত্যাগ মানে বলতে পারো নিজের জীবনটাই বিসর্জন করে দিলেন, ঠিক আছে। বাবর, এটা বাবরের প্রার্থনা নামে পরিচিত, একটা কবিতা আছে কার লেখা দেখবে, বাবরের প্রার্থনা বলে। 1530 সালে বাবর মারা গেলেন। তাহলে 1526, 27, 28, 29, 1530, বাবর আরো কিছুদিন থাকলে আরো নতুন ইতিহাস তৈরি হতো। 1530-এ বাবর মারা গেলেন, পুত্র শোকে মারা গেলেন। কি শোকে মারা গেল? পুত্র শোকে। 1530 সাল। হুমায়ুন তো সিংহাসনে বসবে এরপর নাকি। 1530 থেকে 1540, 10 বছর হুমায়ুন সিংহাসনে থাকলো, ঠিক আছে। 1530 থেকে 1540 আবার আক্রমণ করছে আফগানরা। এরপর আফগানকে শেরশাহ সুরি। 1538 সালে আক্রমণ করছে শেরশাহ প্রথম। শেরশাহের সাথে হুমায়ুনের যুদ্ধ, দুটো যুদ্ধ করেছিল। নাম্বার 1 চৌসারের যুদ্ধ, 1538। 2 হচ্ছে বিল্ল গ্রামের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ, বিল্ল গ্রামের যুদ্ধ বা বিলগ্রাম, যা বলবে সেটাই ঠিক। এটা হচ্ছে 1540, এই 39। তাহলে চৌসারের যুদ্ধ, এটা চৌসারে হচ্ছে। বিল্লগ্রামের যুদ্ধ, বিল্লগ্রাম হচ্ছে, আর বেশি বুঝো না কোথায় আছে তো। এই দুটো যুদ্ধ কার সাথে হচ্ছে? হুমায়ুনের সাথে আফগান শক্তির একজন বিখ্যাত নায়ক বলতে পারো, শের শের খাঁ। শাহ উপাধিটা সিংহাসনে বসার পরে নিচ্ছে। আমরা যে শের শাহ জানি, শাহ ওর নাম, উপাধি, ওটা টাইটেল। তাহলে শের খাঁ ছিল, শের খাঁ, শের খাঁ ছিল তোমার অ্যাকচুয়াল নাম কি ছিল শের শাহ, শের খাঁয়ের? ফরিদ খাঁ, ঠিক আছে। ফরিদ খাঁ ছিল অ্যাকচুয়াল নাম। এবং এই শের খাঁয়ের কাছে দুবার পরপর পরাজিত হলো। একটা চৌসারের যুদ্ধ, চৌসারের যুদ্ধে পরাজিত করেছিল, ওখানে হুমায়ুনকে মেরে দিত, ঠিক আছে। হুমায়ুন কোনোভাবে বেঁচে ছিল। কে বাঁচিয়েছিল লিখে রাখবে, সেভড বাই একজন ওয়াটার ক্যারিয়ার। সেভ করেছিল কে, বাঁচিয়েছিল ওয়াটার ক্যারিয়ার। কোয়েশ্চেন এসেছে অনেকবার, অত সোজা ভাবো না যে লিখছি মানে শুধুই লিখে দিচ্ছি। একটা ওয়াটার ক্যারিয়ার বাঁচিয়েছিল, ওয়াটার ক্যারিয়ার একজন জল বাহক, জল নিয়ে কোনোভাবে সে, ওটা তার প্রফেশন। ওয়াটার ক্যারিয়ার বাঁচিয়েছিল হুমায়ুনকে চৌসারের যুদ্ধে, ঠিক আছে। 1539 বিল্ল গ্রামের যুদ্ধ। এই যুদ্ধে শেরশাহ বাবা হুমায়ুনকে পরাজিত করলো এবং হুমায়ুন এখান থেকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ভারত ছেড়ে পালিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোথায় গিয়ে আশ্রয় নিয়েছিল বলতো?
কেউ বলতে পারবে? প্রথম গেছিল সিন প্রভিন্সে এবং তারপর একজন পার্সিয়ান ওখানে এম্পায়ার ছিল, পার্সিয়ান, যার নাম ছিল, নামটা লিখে রাখতে পারো, তাহামাসাপ, পার্সিয়ান এম্পায়ার। এখানের পর হুমায়ুন চলে গেল ভারত ছেড়ে পালিয়ে গেল, চীন প্রভিন্সের দিকে পালিয়ে গেল। কার? পার্সিয়ান কিং, একজন পার্সিয়ান কিং এর কাছে তিনি আশ্রয় নিলেন, পার্সিয়ান রাজা। এটার বাংলা আমি লিখতে পারবো না। তাহামাসাপ, তাহামাসাপ কোর্ট, তার রাজসভাতে। TAHMASP, যা পেয়েছি তাই কপি পেস্ট করে দিয়েছি, এটা কিছু করার নেই। এর রাজসভাতে আশ্রয় নিয়েছিল। এটা কথিত আছে গল্প, যে হুমায়ুন যখন পালিয়ে যায়, রাস্তায় যেতে যেতে কোথাও, বা রাস্তায় যেতে যেতে পালিয়ে যেতে যেতে আকবরের জন্ম হয়েছিল। তাহলে কখন হয়েছিল? ধরে রাখো 1540-এর দিকে যখন চলে যায়। তাহলে 1530 থেকে 40 হুমায়ুন, তারপর মোগল সাম্রাজ্য, গ্যাপ আছে 15 বছর, 40 থেকে 55, মন দিয়ে বোঝো। তাহলে 1526 থেকে মোগল সাম্রাজ্য 1540 অব্দি চললো। হুমায়ুন কত ছিল? 1530 থেকে 40। তারপর এই যে গ্যাপটা, হুমায়ুন কিন্তু ভয়ে পালিয়ে গেছে, ওখান থেকে দেখছে কিভাবে কি চলছে এখানে। 1540 থেকে এই গল্পটা আমরা আগে শুনে নিই, তারপর হুমায়ুন ফিরে আসছে ধরে রাখো 1555-তে আসছে। তাহলে 40 থেকে 55, এই 15 বছর নিয়ে আমরা এখন আগে ডিসকাস করবো, এই 15 বছর কি হয়েছিল। 40 থেকে 55, প্রথম 40 থেকে 45 এই সময়কালটা শেরশাহ, শেরশাহ সুরি, শেরশাহ সুরি, সুরি কেন বলা হয়? সুর বংশের রাজা ছিলেন শেরশাহ। তাহলে শাহ উপাধিটা কখন নিল? মুঘল ডাইনাস্টির পরে যখন এখানে দিল্লিতে সাম্রাজ্য স্থাপন করলো শের খান, তখন শাহ উপাধিটা নিয়েছিল। সুর বংশের রাজা ছিল, তাই নাম হলো শের শাহ সুরি, ঠিক আছে। অ্যাকচুয়াল নাম ফরিদ খান। এরপর শের শাহকে নিয়ে আগে পড়ো, তারপর বাকি সব হবে। তাহলে 1540 থেকে শেরশাহ, এখন হুমায়ুন পালিয়েছে, আকবরের জন্ম হয়েছে, এটুকু মনে রাখো, আকবর বড় হচ্ছে ওদিকে। 14 বছর পর যখন আসবো তখন তারপর রাজা হবে, ঠিক আছে। হ্যালো, আজকে তোমার কাজ হচ্ছে আর আমাকে তুমি জিজ্ঞেস করছো? তো ঘরের মালিক সেই জানে না। ঠিক আছে, আমি ক্লাসে আছি, তোমার ওই বাইরের কাজটা করছে, আজকে আমারটা বন্ধ আছে বলে, ওয়েদার ভালো আছে। ঠিক আছে, তো একটু পরে করছি। দেখো, তাহলে এই 14 বছর 15 বছর নিয়ে গল্প হচ্ছে। 1540 শেরশাহ সিংহাসনে বসলো, শাহ উপাধি নিল। ইতিহাস গল্পের মতো করে পড়তে হবে, সময় টাইম দেখলে হবে না। আমার একাডেমিক ব্যাচের ছেলেগুলো সবসময় ঘড়ি দেখবে, সবার কাছে একটা করে ঘড়ি আছে। ফোন তো এলাও নেই, মানে ফোন কেউ বার করতে পারে না, আনলেও ব্যাগে থাকে। তো যেটা হচ্ছে গল্প, যে শেরশাহ বিখ্যাত কিসের জন্য? তার একটা বিচার ব্যবস্থা, ভূমি সংস্কার আইন, যে রাজস্ব ব্যবস্থা, এগুলোর জন্য শেরশাহের ভূমিকা আজও অব্দি আছে। তাহলে তিনি যেভাবে তিনি ভূমি সংস্কার আইন বানিয়েছিলেন, ঠিক আছে, 4টা ডিপার্টমেন্ট বানিয়েছিল। সেন্ট্রাল, মানে রাজস্ব সংস্কার আইন, ভূমি সংস্কার আইন, এগুলোর জন্য বিখ্যাত। 4 ডিপার্টমেন্ট, 4টা ডিপার্টমেন্ট ফর্ম করেছিলেন। নাম্বার 1, এগুলো একটু নামগুলো কঠিন আছে, দিওয়ানি ওয়াইজারত, দিওয়ান, দিওয়ান ই ওয়াইজারত। নাম্বার 2, দিওয়ান ই ইনসা, দিওয়ান ই ইনসা। নাম্বার 3, দিওয়ান ই রিসালত,
দিওয়ান ই ইনসা, দিওয়ান ই রিসালত, আর হচ্ছে দিওয়ান ই আর্জ। বাংলায় লিখতে পারো, আমি কোনো দায়িত্ব নেই। দিওয়ানি আর্জ, বাংলা লিখলে নিজের দায়িত্বে লিখ। দিওয়ানি আর্জ, এই চারটে ডিপার্টমেন্ট তৈরি করেছিল, যারা ভূমি সংস্কার বা সমস্ত কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মগুলো এই চারটা ডিপার্টমেন্ট করবে। পুরো প্রভিন্সটাকে পুরো প্রভিন্সটাকে 47 ডিভিশন করেছিল। পুরো প্রভিন্স মানে পুরো তার এম্পায়ারটাকে, পুরো সাম্রাজ্যটাকে 47 ডিভিশন করে দিল। আমাদের যেমন পঞ্চায়েত, ব্লক, জেলা স্তর আছে, ওরও ওখানে করলো একটা প্রভিন্স, যেটাকে হচ্ছে তোমাকে বলছে ইকতা। ইকতা প্রভিন্সটার নাম। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল, যেটাকে বলছে সরকার। ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের নাম হচ্ছে সরকার। তারপর ধরো পঞ্চায়েত লেভেল, যেটা তালুকা বলা হচ্ছে, পরগনা। তালুকা, তালুকাটা হচ্ছে পরগনা। আর ভিলেজ লেভেল যেটা, তালুকা মানে কি ব্লক লেভেল, ঠিক আছে। আর ভিলেজ লেভেলটাকে কি নাম দিয়েছিল? ভিলেজ লেভেলটাকে নাম দিয়েছিল গ্রাম। গ্রাম। তাহলে কি ভাগে ভাগ করলো? এইটা মানে ধরে রাখো রাজ্য, একটা স্টেট, আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। একটা হচ্ছে একটা রাজ্যটার নাম দিল ধরো, সরকার হচ্ছে ডিস্ট্রিক্ট বা জেলা স্তর, পরগনা হচ্ছে ব্লক লেভেল, আর গ্রাম হচ্ছে গ্রাম সভা। এরকম ভাবে আমাদের পুরো মানে পুরো এম্পায়ারটাকে কতগুলো ডিভিশন করলো? 47 ডিস্ট্রিক্ট বা ডিভিশন ধরে রাখো। 47টা ডিস্ট্রিক্ট, আমাদের যেমন 23টা ডিস্ট্রিক্ট আছে, ওখানে 47টা ডিস্ট্রিক্ট বানিয়ে ডিভিশন করলো। একটা হচ্ছে প্রভিন্সটার নাম, এবং বাকি হচ্ছে সরকার মানে ডিস্ট্রিক্ট নাম। 47 কয়েকটা সরকারে ভাগ করেছিল, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে 47 যে ডিভিশন করলো, এগুলোকে কি বলা হতো? সরকার। এগুলোকে কি বলা হতো? সরকার। 47 ডিস্ট্রিক্ট বা এগুলোকে বলা হতো সরকার। চারটা ডিপার্টমেন্ট তৈরি করলো, এই নামগুলো মনে রাখবে: দিওয়ানি ওয়াজারাত, দিওয়ানি ইনসা, দিওয়ানি রিসা, আর দিওয়ানি আর্জ। এই চারটা ডিপার্টমেন্ট। শেরশাহের শ্রেষ্ঠ কীর্তি তার ভূমি সংস্কার আইন এবং বিখ্যাত যে ব্যবস্থা, যেটাকে বলা হয় সড়ক-ই আজম। সড়ক-ই আজম বা যেটাকে বলা হয় জিটি রোড, এটা তৈরি করেছিলেন শের শাহ সুরি। সড়ক-ই আজম বা যেটাকে বলা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোথা থেকে কোথায়? বাংলার সোনারগাঁও থেকে উত্তর পশ্চিম সীমান্ত পর্যন্ত। উত্তর পশ্চিম পেশোয়া, বাংলার সোনারগাঁও, লিখে রাখবে, বাংলার সোনারগাঁও থেকে, সোনারগাঁও থেকে উত্তর পশ্চিমে পেশোয়া পর্যন্ত। এটা হচ্ছে জিটি রোড, এটাকে বলা হয় সড়ক-ই আজম। কোশ্চেন হতে পারে সড়ক-ই আজম, তখন তুমি ছেড়ে দিয়ে চলে আসবে, বলবে যে আমি তো জানি না স্যার, এটা বলা হয়নি। সড়ক-ই আজম, এটাকে জিটি রোড বলা হয়, সড়ক-ই আজম। দুটো কয়েন চালু করলো। একটা কয়েন হচ্ছে সিলভার কয়েন, যার নাম হচ্ছে রুপয়া, রুপিয়া। রুপয়া বা রুপিয়া, বাংলাতে লিখতে পারো রুপিয়া। সিলভার কয়েন চালু করলো একটা, সিলভার কয়েন হচ্ছে রুপিয়া। একটা কপার কয়েন, যেটার নাম হলো দাম। একটা কপার কয়েন চালু করলো, যার নাম হচ্ছে দাম, DAM, দাম বা রুপিয়া। দুটো কয়েন, সিলভার একটা আর একটা কপার একটা, দুটো কয়েন চালু করলো, দাম আর রুপিয়া। দাগ ও হুলিয়া প্রথা কে চালু করেছিল? আলাউদ্দিন খলজি। সেটা কন্টিনিউ করলো, দাগ ও হুলিয়া প্রথাটা। এই ডিপার্টমেন্ট গুলো তৈরি হলো, প্রভিন্সে ভাগ করলো, দুটো কয়েন চালু করলো, আর কি বললাম, ওই দাগ ও হুলিয়া প্রথাটা কন্টিনিউ করেছিল। আর কি করেছিল? একটা পুরানো কিল্লা তৈরি করেছিল দিল্লিতে, যেটা হুমায়ুনের মারা যাওয়ার যে প্লেস,
যেখানে থেকে পড়ে হুমায়ুন মারা গেছিল, পড়ে সিঁড়ি থেকে পড়ে। সেই পুরানো কেল্লাটা বানিয়েছিল দিল্লি লাইব্রেরি, এটা শেরশাহ বানিয়েছিল। ঠিক আছে, গল্প হচ্ছে 1545 সালে, এটা মনে রাখো, কালিঞ্জর দুর্গ আক্রমণ করার সময়, কালিঞ্জর দুর্গ নাম লিখে রাখবে, 1545 সালে 1545 কোন দুর্গ আক্রমণ? কালিঞ্জর। এই কালিঞ্জর দুর্গ আক্রমণ করার সময় শেরশাহ একটা বিস্ফোরণে মারা যায়। বিস্ফোরণের ফলে মৃত্যু মুখে পড়ে যায় এবং শেরশাহের একজন ছেলে ছিল, যার নাম ছিল তোমার ওই হাসান খান, শের খানের ছেলে হাসান খান। এখানে তো মারা গেল শেরশাহ 1545, তারপরে ওকে সমাধি দেওয়া হলো কোথায়? পরীক্ষাতে কতবার এসেছে তার ঠিক নেই, বিহারের সাসারাম, সাসারাম প্রভিন্স, সাসারামে শেরশাহের মৃত্যু সমাধি দেওয়া হয়েছিল, বিহারের সাসারাম। শেরশাহের একজন সভা কবি ছিল, সভা কবি না, সভাপতি, সভা সেনাপতি, যার নাম লিখে রাখবে ব্রহ্মজিৎ গৌড়। সেনাপতি, শেরশাহের একজন সেনাপতির নাম লিখে রাখবে ব্রহ্মজিৎ গৌড়। ব্রহ্মজিৎ গৌড়। শেরশাহের সমাধি কোথায় দেওয়া হলো? সাসারাম, বিহার। ব্রহ্মজিৎ গৌড়। হয়ে গেছে, শেরশাহ নিয়ে আর সেরকম কিছু বলার নেই। এবং দক্ষ শাসন ব্যবস্থার জন্য তিনি আজ অব্দি পরিচিত হয়ে আছেন ইতিহাসে। জমি জরিপ করার পর তিনি রাজস্ব নির্ধারণ করতেন, মানে যার কতটা জমি আছে সেরকম দেখে তার রাজস্ব নির্ধারণ করতেন। এই জমি জরিপ ব্যবস্থা, ভূমি সংস্কার আইন, এই সবের জন্য বা তিনি যেভাবে শাসন পরিচালনা করেছিলেন তার জন্য আজও ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন শেরশাহ। শেরশাহের বিখ্যাত কাজ জিটি রোড, গ্যাংটক রোড, সড়কে আজম, বাংলা সোনারগাঁও থেকে, বাংলা মানে বাংলাদেশের সোনারগাঁও থেকে পেশোয়া, উত্তর পশ্চিম। ক্লিয়ার? চলো, এরপর শেরশাহ তো মারা গেল, শেরশাহের ফলে সেরকম আর রুলার থাকেনি। এরা কারা ছিল বলতো? এরা ছিল আফগান। প্রথমে বললাম আফগান আর রাজপুত হচ্ছে প্রধান বিরোধী শক্তি মোগলদের। তো আফগানদের মধ্যে ছিল এই শেরশাহ সুরি, তারপরে একজন রুলার মানে ছিল ইসলাম শাহ ছিল, আরেক দুজন ছিল। এবং সেই সময় একটা পলিটিক্যাল, আস্তে আস্তে ওদের নিজেদের মধ্যে একটা দুর্বলতা লক্ষ্য করেছিল। হুমায়ুন দূর থেকে দেখছিল, ক্যামেরা লাগানো থাকে যেমন, দূর থেকে দেখছিল হুমায়ুন যে কখন আমি যাব। ঠিক আছে, আবার হুমায়ুন ফিরে এলো 1555। তাহলে কি বললাম? এরপরে শেরশাহের পরে সেরকম ভাবে আর তোমাদের ডিটেলসে জানতে লাগবে না। ইসলাম শাহ ছিল আর এক দুজন রাজা ছিল, যারা ছিল প্রত্যেকে আফগান। আফগান শক্তি দিল্লি দখল করেছিল। আফগান শক্তিকে হারাতে চলে এলো কি আবার ফিরে 1555 সালে হুমায়ুন। তখন আকবর বড় হয়ে গেছে, প্রায় 13-14 বছর বয়স, কিন্তু সুখ বেশি দিন সহ্য হয়। ঠিক আছে, অনেকের কপালে কিন্তু থাকে না। তো হুমায়ুন 1555 যখন ফিরে এলো, কিছুদিনের মধ্যেই হুমায়ুন একটা লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে মারা গেল। ঠিক আছে, দিল্লির পুরোনো কেল্লা, সেখানে সিঁড়ি থেকে পড়ে মারা গেল। তাহলে 1555 থেকে 56 এই সময়টা আবার হুমায়ুনের সময় হিসাবে ধরা হয়। তাহলে 1530 থেকে 40, 1555 থেকে 56। ঠিক আছে, এটা হুমায়ুন। এরপর 56 থেকে সিংহাসনে বসছে সম্রাট আকবর। আকবর বাচ্চা ছেলে তখন, 14 বছর বয়স। ঠিক আছে, এই 14 বছর বয়সে কার সভাপতিত্বে? বৈরাম খা। বৈরাম খা ছিলেন তার অভিভাবক বলতে পারো। বৈরাম খা অভিভাবক। এলডেস্ট সন, 14 বছর বয়স, তার টিউটর হচ্ছে, নামটা লিখবে, কি টাইটেল নিয়ে বসেছিল আকবর?
জালালউদ্দিন মোহাম্মদ আকবর বাদশাহ গাজী, এই টাইটেলটা নিয়ে সিংহাসনে বসেছিল। কি বললাম? জালালউদ্দিন মোহাম্মদ আকবর বাদশাহ গাজী, এটা হচ্ছে টাইটেল, এত বড় এই টাইটেলটা আরেকবার শুনবে। মোহাম্মদ আকবর, এই পর্যন্ত ওনাকে লেখে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, তারপর বাদশাহ গাজী। যেমন সাউথ ইন্ডিয়ার লোকগুলোর নামগুলো কেমন থাকে বলো তো? নাম, তাদের বাড়ির ফ্যামিলির নাম, গ্র্যান্ডফাদারের নাম, তাদের ভিলেজটার নাম, সব ওই নামের মধ্যে থাকে। নাম বললে মানে সব বুঝে যাবে কোথাকার বটে, কার বংশের, কার ঘরের, সব। তাহলে বলো তো, সরস্বতী বলবে এবার, মুঘলদের দুটি বিরোধী শক্তির নাম কি? আফগান আর রাজপুত। তাহলে এরপর তোমার কি মনে হয় কারা আক্রমণ করবে আবার? আফগানরা আক্রমণ করেছে না, রাজপুত করেনি, এরপর আফগানই করছে আরেকবার। আফগানদের আরেকটা আক্রমণ 1556, যেটা কে করছে? আফগান রুলার ছিলেন আদিল শাহ। আদিল শাহ একজন হিন্দু সেনাপতি যার নাম ছিল হিমু, HIMU, হিমু। হিমুর সাথে আকবরের যে যুদ্ধ হচ্ছে সেটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ নামে পরিচিত। লিখে রাখবে, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। সিংহাসনে বসার পরেই রাজার সাথে যুদ্ধ হচ্ছে, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ, সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। লিখে রাখবে 8 নভেম্বর, 8ই নভেম্বর 1556, 8ই নভেম্বর 1556 সম্রাট আকবর সাথে যে যুদ্ধ, অ্যাকচুয়ালি বৈরাম খাঁর সাথে হিমু বলতে পারো, আকবর তো ছোট তখন। বৈরাম খাঁ ভার্সেস হিমু। হিমু রেখে রাখবে ব্রেকেটে, লাস্ট হিন্দু কিং, লাস্ট হিন্দু রাজা হু গট দ্য টাইটেল বিক্রমাদিত্য। বাংলাতে লিখে দিচ্ছি, বিক্রমাদিত্য। শেষ হিন্দু রাজা যে বিক্রমাদিত্য উপাধি নিয়েছিল, কোশ্চেনে আসে যে শেষ একজন হিন্দু রাজার নাম বলো যে বিক্রমাদিত্য টাইটেলটা নিয়েছিল, নাম? হিমু। রিপিট, আবার বলো, কি নাম? হিমু। হিমুর সাথে কার যুদ্ধ হচ্ছে? বৈরাম খাঁ। অ্যাকচুয়ালি আকবরের সাথে হিমু যুদ্ধ। আচ্ছা, এই যে বৈরাম খাঁ এই গভর্নমেন্টটা চালাচ্ছে, আকবর তো নিজে চালাচ্ছে না, বৈরাম খাঁ সাথে নিয়ে চালাচ্ছে। এই সিস্টেমটাকে বলা হয় প্যাটিকোট গভর্নমেন্ট। কি বলা হয়? প্যাটিকোট গভর্নমেন্ট। এগুলো জানে না অনেকে, পরীক্ষায় আসে, সেন্ট্রালের অনেক পরীক্ষাতে দেয় যে প্যাটিকোট গভর্নমেন্ট কি, যে একজন রাজা আছে হাতের পুতুলের মতো বসে আছে, অন্য একজন রাজসভা সব চালাচ্ছে, এই গভর্নমেন্টটাকে বলা হয় প্যাটিকোট গভর্নমেন্ট। এটা পরীক্ষায় আসছে অনেক সময়, বহু রকমের পরীক্ষা হয় তো তোমাকে বহু রকম জানতে হবে। প্যাটিকোট গভর্নমেন্ট বলা হয়, কারণ রাজা নিজে নয়, জিনিসটা বুঝে রাখো, একবার বুঝলে যেন আর বললে না যাও, নেই বলবে প্যাটিকোট গভর্নমেন্ট আবার কি কিছুদিন পরে। রাজা আছে বসে, রাজা সব শাসন পরিচালনা করছে না, অন্য একজন অভিভাবক বা সেনাপতি কমান্ডার সেই সব করছে, সেটাকে প্যাটিকোট গভর্নমেন্ট বলা হয়। ঠিক আছে? কলেজ টলেজে দেখবে কিছু, একজন জিএস থাকে নামে, আরেকজন সুপর কিছু কলেজে চালাচ্ছে, এর আগে এরকম চলছে, এখন অনেকটা ইয়ে হয়েছে। তো এটা হচ্ছে মনে রাখবে, হিমু হচ্ছে লাস্ট হিন্দু রাজা, কার সেনাপতি ছিল? আদিল শাহ। কারা ছিল এরা? আফগান। আদিল শাহ ছিল রাজা, আদিল শাহের হিন্দু সেনাপতি হচ্ছে হিমু। আফগানদের রুলার কে ছিল? আদিল শাহ, কমান্ডার সেই সময়, এবং তার সেনাপতি হচ্ছে হিমু। হিমুর সাথে যুদ্ধটা হচ্ছে, হিমুই যুদ্ধটা লিড করছে, শুনে রাখো। এটা 1556, একদম ইয়ার ধরে ধরে তোমাদেরকে বলে দেখছি। একবার আকবরের এরপর মাথায় কিরকম বুদ্ধি এসছে বলতো, সে বিম্বিসারের মতো। বিম্বিসার কি করেছিল? বিম্বিসার বলছে ওই
কি নাম এটার? ভালো টার্ম আছে তো। ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স, এটা একটা নীতিটার নাম। বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করা। ও দেখছে এরপর তার রাজপুতরা আক্রমণ করবে, তাহলে রাজপুত একটা প্রিন্সেসকে বিয়ে করো, তাহলে ওদের সাথে সম্পর্ক হবে ভালো। তাহলে কি হবে? তাহলে রাজপুতদের জায়গাগুলো আমরা আস্তে আস্তে দখল করতে পারবো। সে বিম্বিসারের মতো নীতি দখল করছে। তাহলে কি করছে আকবর? 1562 সাল, 1556 ঘটনা বললাম, আফগানদের সাথে যুদ্ধ জিতে গেল আকবর। 1562 সালে হরকা বাই বলে একজন রাজপুত রাজকন্যাকে বিয়ে করল। হরকা বাই, অনেক ঐতিহাসিক একে যোধা বাই বলে বলে থাকে, ঠিক আছে? বিভিন্ন বই, এটা আমিও কনফিউজ। আমি কালকে আবার সার্চ করছিলাম গুগলে যে হরকা বাই আর যোধা বাই যে সেম পারসন, বলতে পারছে না, ঠিক আছে? বলছে অনেক ঐতিহাসিক বলেছে যে হরকা বাই এবং যোধা বাই আলাদা ব্যক্তিত্ব, কিন্তু বিবাহ করেছে 1562, যাদের ছেলে হচ্ছে জাহাঙ্গীরে, কিন্তু সেম পার্সন কিনা বলতে পারছে, ঠিক আছে? ওদের ছেলে হচ্ছে জাহাঙ্গীর, হরকা ভাই অ্যান্ড আকবর। 1562 সালে 1562 সালে আকবর বিয়ে করছে হরকা বাই, নাম বললাম হরকা বাই। এটা বুঝে গেছে, এখানে শেষ। চলো, হরকা বাই। হরকা বাই ইনি ছিলেন তোমার রাজকন্যা কোথাকার? কিংডম অফ আমের। আমের বলে একটা কিংডম ছিল, AMER। এখানকার ও প্রিন্সেস আমের। হ্যাঁ, জয়পুর, অ্যাকচুয়ালি জয়পুর, যেটা রাজস্থানের জয়পুর। জয়পুর, এই জয়পুরের প্রিন্সেস ধরে রাখ, যাকে বিয়ে করেছিল। এই হরকা বাইকে ব্র্যাকেট আবার লিখতে পারো মাদার অফ জাহাঙ্গীর। জাহাঙ্গীরের মা ওটা, এটা মাদার অফ জাহাঙ্গীর। আরেকটা জিনিস তোমাদেরকে বলা হলো না, এই যে হুমায়ুন মারা গেল, মানে এখন বললেও হবে আর কি, এই সময় বানিয়েছিল। এটা আগে শুনে রাখো, ওটা তারপর বলছি। হয়েছে এটা লেখা, মাদার অফ জাহাঙ্গীর হরকা বাইকে বিয়ে করলো। রাজপুতদের সাপোর্ট পাওয়ার জন্য এটা তিনি করেছিলেন। এবং রাজপুত কিংডম কোথায় ছিল? মেবারে ছিল। মেবারের রানা ছিল উদয় সিংহ। উদয় সিংহর পরে একজন ছেলে ছিল যার নাম ছিল রানা প্রতাপ সিংহ। পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখবে 1576 সালে হলদিঘাটের যুদ্ধ, রাজপুতদের সাথে আকবরের যুদ্ধ, যেটা রানা প্রতাপ সিংহ আর সহ্য করেনি। উদয় সিংহ সহ্য করেছিল অনেক কিছু জিনিস যেটা আকবর হয়তো বলেছিল, কিন্তু রানা প্রতাপ সিংহ সেগুলো মেনে নেয়নি এবং রাজপুতদের সাথে যুদ্ধ হয়। তার আগে আরেকটা ঘটনা আছে, যেটা হচ্ছে হুমায়ুনের একটা টম বানানো হয়েছিল, স্মৃতিসৌধ, হুমায়ুন টম। টম মানে জানো তো? টম, মৃত্যুর পরে যে সৌধটা বানানো হয় সেটাকে টম বলা হয়। এটা বানিয়েছিল হুমায়ুনের যে স্ত্রী হামিদা বানু বেগম। কি নাম? হামিদা বানু বেগম। এত ইনফরমেশন তুমি একটা জায়গায় পাবে না। হামিদা বানু বেগম, ব্র্যাকেটে লিখে রাখবে হুমায়ুনের স্ত্রী। এ কিন্তু বানিয়েছিল, আকবর সাপোর্ট করেছিল কিন্তু ইনি বানিয়েছিলেন ফার্স্ট। এটার কি ইম্পর্টেন্স আছে? হুমায়ুনের টমটা দিল্লিতে আছে, এটার কি ইম্পর্টেন্স? ফার্স্ট গার্ডেন টম ইন ইন্ডিয়া, ভারতের প্রথম গার্ডেন টম, ঠিক আছে? ফার্স্ট গার্ডেন টম ইন ইন্ডিয়া, ফার্স্ট গার্ডেন টম ইন ইন্ডিয়া। তাহলে এটা বুঝলে যে 1562-তে এর সাথে বিয়ে হলো। এটা বললাম 1500 কত সাল, এটা ইয়ারটা লিখে রাখতে পারো, 1570 মেবি, দেখে নিচ্ছি আমি এবার, 1570।
1570। ভুল কোনো ইনফরমেশন দেবো না, যেটুকু দেবো ঠিকঠাক দেবো, মিসগাইড যাতে না হয়, এটুকু কখনো পাবে না। দরকার হলে ভেরিফাই করে দেবো, কিন্তু ভুল দেবো। 1570, 1570 হচ্ছে এই টর্মটা বানানো হচ্ছে। একটু আকবরের নিয়ে বলে রাখি, আগে জানো, ওভারঅল না জানলে হবে না। আকবর খুব, যারা ল্যান্ড পিপল তাদেরকে সমাদর করতেন। বিভিন্ন জায়গায় হয়তো ধরো যারা জ্যোতিষী পণ্ডিত ব্যক্তি তাদেরকে নিজের রাজসভায় নিয়ে এসে রাখতেন। আকবরের রাজসভায় তোমরা জানো যে নবরত্ন ছিল, 9 জুয়েলস। 9 জুয়েলস এর নাম পরপর লিখে রাখো। দেখো, পড়লে ভালো করে পড়তে হবে, আকবর পর্যন্ত পড়াবো, আর বেশি পড়াবো না, এটা হলে অনেক হলো। ওই একটু একটু করে পড়লাম। 9 জুয়েলস, 9 জুয়েলস অফ আকবর। আকবরের রাজসভায় 9 জন নবরত্ন কে কে ছিল, পরপর লিখে রাখবে। ডিটেলসে তুমি কখনো একটা বই পাবে না। প্রথমে যার নামটা তোমরা প্রত্যেকে জানো, নামটা লিখে রাখবে বীরবল। শুধু বীরবল লিখে 2 নম্বর লিখো না, বীরবলকে নিয়ে বলার আছে আরো কিছু। বীরবলের অরিজিনাল নাম কি ছিল? মহেশ দাস। বীরবল ছিলেন একজন হিন্দু। আকবর একটা ধর্মমত তৈরি করেছিলেন যার নাম হচ্ছে দ্বীন ইলাহি। আকবর একটা ধর্মমত তৈরি করেছিলেন যার নাম হচ্ছে দ্বীন ইলাহি। এই ধর্মমতটা কেমন ছিল? এই ধর্মমতটা ছিল বিভিন্ন ধর্মের সংমিশ্রণ, এবং যাতে করে সবার কাছে এটা গ্রহণযোগ্যতা ততটা পরিমাণ ছিল না। এবং বীরবল ছিল একজন যে হিন্দু প্রথম যে এই ধর্মমতটা গ্রহণ করেছিল। তাহলে ব্র্যাকেটে বীরবলের সাথে আরেকটা পয়েন্ট লিখে রাখবে, বীরবল প্রথম যিনি দ্বীন ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন, প্রথম হিন্দু, লিখে রাখবে বীরবল প্রথম হিন্দু যে দ্বীন ইলাহি ধর্মমত গ্রহণ করেছিল। প্রথম হিন্দু যে দ্বীন ইলাহি ধর্মমত গ্রহণ করেছিল, বীরবল। তাহলে বীরবল কি বললাম অরিজিনাল নেম? মহেশ দাস। একই দেখতো অ্যাডমিনিস্ট্রেটর ছিল একজন, ঠিক আছে। তারপরে নাম লিখে দেবে আবুল ফজল। 2 নম্বর নবরত্নের নাম কি লিখবে? আবুল ফজল। এই আবুল ফজলের ইম্পর্টেন্স কি লিখবো আমরা? আবুল ফজল লিখে রাখবে একজন পণ্ডিত ছিল, স্কলার। স্কলার, একজন পণ্ডিত ছিল, আর বীরবল অ্যাডমিনিস্ট্রেটর ছিল। আবুল ফজল কি বললাম? স্কলার, পণ্ডিত। এই আবুল ফজল এক আকবরের যে মানে তোমার বায়োগ্রাফি, আত্মজীবনী বললে ভুল হবে, বাবরের বায়োগ্রাফিটার কি নাম? বাবর নামা, তুজুকি বাবরি, এটা বলা হয়নি, ওখানে লিখে রাখবে। বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি বা বাবর নামা, লিখে রাখবে তুজুকি বাবরি বা বাবর নামা। এখানে আকবরের যে আত্মজীবনী, বাবরেরটা বাবর নিজে লিখেছিল, কিন্তু আকবর নামা, বাবর নামা বা এটাকে বলা হয় তুজুকি বাবরি, তুজুকি বাবরি। হয়েছে? তুজুকি বাবরি লিখেছো। আকবর নামা এটা কার লিখা বলো? আবুল ফজল। এই যে আবুল ফজল আকবর নামাটা লিখেছিল। আচ্ছা, হুমায়ুন নামাও তো ছিল একটা, এটা কে লিখেছিল? ওর বোন গুলবাদন বেগম। হুমায়ুনের কেন ওখানে লিখে রাখবে হুমায়ুন নামা, এটা লিখেছিল গুলবদন বেগম। অনেক জায়গায় এটা লিখে রাখি হুমায়ুন নামা, হুমায়ুন নামা। হুমায়ুনের বোন লিখেছিল সিস্টার, ব্র্যাকেটে লিখে রাখবে গুলবদন বেগম, লিখে ব্র্যাকেটে সিস্টার লিখবে, হুমায়ুন নামা, গুলবদন বেগম, গুলবদন বেগম।
গুলবদন বেগম, গুলবদন বেগম, হুমায়ুন নামা। তাহলে বাবর নামা কে লিখেছে? সুমনা বলো তো, বাবর নামা কে লিখেছে? বাবর নিজেই লিখেছে। আর হুমায়ুন নামা? গুলবদন বেগম, হুমায়ুনের বোন। আচ্ছা, আকবর নামা কে লিখলো? আবুল ফজল। আচ্ছা, আবুল ফজল একজন হচ্ছে নবরত্ন। ঠিক আছে, পরের নবরত্নের নাম লিখে রাখো, টোডর মল। টোডর মল নাম শুনোনি আজ অব্দি? উফ, তোমরা কোন জগতে আছো? টোডর মল, ইতিহাস না পড়ে চলে এসেছে মনে হচ্ছে কোনোদিন। এই টোডর মল বীরবলের নাম ছিল, বাকি যারও না থাক। টোডর মল কে ছিল? অর্থমন্ত্রী। টোডর মল ছিল ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী আকবরের রাজসভার। আবুল ফজলের নামটাও শোনা উচিত ছিল। টোডর মল ছিল তোমার অর্থমন্ত্রী, লিখে রাখবে, ফাইন্যান্স মিনিস্টার। তিনি একটা ব্যবস্থা চালু করেছিলেন, দহশালা বন্দোবস্ত। তিনি চালু করেছিলেন দহশালা বন্দোবস্ত। দহশালা বন্দোবস্ত। অবলিক দিয়ে রেখে রাখো, জাবতি প্রথা। জাবতি, বর্গীয় জয় আকার, ব তয় হস্যি, জাবতি। জাবতি প্রথা এটা চালু করেছিল। এই টোডরমল শেরশাহের রাজসভাতেও কাজ করেছিল। ঠিক আছে, শেরশাহের রাজসভাতে কাজ করেছিল, আর শেরশাহের রাজসভার একজন কোর্ট পোয়েট ছিল। কি নাম বলতো? ওর নামটা বলা হয়নি। আমরা সেই পড়েছিলাম না, মালিক মোহাম্মদ জয়সির নাম। শেরশাহ সুরির রাজসভাতে ছিল মালিক মোহাম্মদ জয়সি। শেরশাহের কোর্ট পোয়েট ছিল, যিনি কি লিখেছিলেন? পদ্মাবত কাব্যটা লিখেছিলেন মালিক মোহাম্মদ জয়সি। শেরশাহের রাজসভায় ছিল। আচ্ছা, শেরশাহের রাজসভায় কি বললাম? টোডরমল ছিল। এবং সেখানে তিনি একটা টাইটেল নিয়েছিলেন, সেই টাইটেলটা পরবর্তী ক্ষেত্রে নিয়েছিল দিওয়ানি আশরাফ। বেশি হয়ে যাচ্ছে কি? দিওয়ান ই আশরাফ লিখে রাখো, মনে থাকবে। দিওয়ানি আশরাফ, এই টাইটেলটা তিনি নিয়েছিলেন নিজে। যেহেতু তিনি একটা জমিদার টাইপের, টোডরমল মানে বুঝতে পারছো, অর্থমন্ত্রী, যার কাছে সব পাওয়ার আছে, টাকা যার কাছে সব পাওয়ার তার কাছে। অর্থমন্ত্রী, পুরো শাসন ব্যবস্থাটা ওই। নিজেকে কি বলতো? দিওয়ানি আশরাফ। এই টাইটেলটা নিয়েছিলেন 1582 সালে। এই টাইটেলটা, এটা হচ্ছে একটা টাইটেল। কে নিল? টোডরমল। কোন প্রথা চালু করলো? জাবতি প্রথা। এরপরে লিখে রাখো পরের নাম মান সিং। তোমরা একজন মান সিং তোমারের নাম শুনেছো না? ভুলে গেছি, শুনেছি বলো ভুলে গেছি। একজন ডান্সার মান সিং কুমার, সোনাল মান সিং, মনে হচ্ছে শুনেছি। সোনাল মান সিং নাম শুনেছি। এটা হচ্ছে মান সিং। মান সিং ছিলেন একজন, লিখে রাখো, গ্র্যান্ডসন অফ আকবরের ফাদার ইন ল, মানে শ্বশুর মশাইয়ের গ্র্যান্ডসন। মানে কি, কোন দিক থেকে সম্পর্কটা বলবো? লিখে রাখো, গ্র্যান্ডসন, ছেড়ে দেবো নাকি? গ্র্যান্ডসন অফ আকবর, আকবরের ফাদার ইন ল, আকবরের শ্বশুর মশাইয়ের নাতি, এই মান সিং। এই মান সিং একজন মনসবদার ছিল। মনসবদার। মান সিং কে ছিলেন? মনসবদার। মনসবদার একটা প্রথা চালু করেছিল আকবর। হ্যাঁ, হ্যাঁ, সেনাপতি। মনসবদার কথার অর্থ কি? হ্যাঁ, হ্যাঁ, পদমর্যাদা, ভেরি গুড। মনসবদার, মনসবদার কথার অর্থ হচ্ছে পদমর্যাদা।
মনসবদার আরেক দুজন ছিল, ভগানদার বলে একজন ছিল, ভগবান দাস, ভগবান দাস। পরের আরেকজনের নাম লিখে রাখো ভগবান দাস, ভগবান দাস। পাঁচে লিখে রাখো ভগবান দাস, আকবরের আরেকজন জুয়েলস। আটজনের নামটা লিখে রাখো, সব জায়গায় পাবে না। ভগবান দাস, ভগবান দাস, ইনিও ছিলেন একজন মনসবদার। লিখে রাখো মনসবদার, বুঝিয়ে দিচ্ছি পরে। মনসবদার ছিল একজন। এরপর একটু মজার ইয়ে নিয়ে আসি, যেখানে হচ্ছে তানসেন। এর নাম নিশ্চয়ই শুনেছো। তানসেন কে ছিল? সঙ্গীতজ্ঞ, খুব ভালো গান, মিউজিশিয়ান, গ্রেট ম্যাজিশিয়ান, মিউজিশিয়ান, সরি ম্যাজিশিয়ান বলছি আবার। হুম। সে বলতো নাকি, মানে এটা কথিত আছে যে সে গান করে মেঘ বৃষ্টি এগুলোকে নিয়ে আসতে পারতো। বুঝতে পারছি। তার গানের মধ্য দিয়ে তিনি মেঘকেও আনতে পারতেন, বৃষ্টিকেও আনতে পারতেন। বুঝতে পারছি। তিনি ছিলেন তানসেন। তারপর লিখে রাখো আব্দুল রহিম খানে খানা। লিখবো না লিখবো না ভাবছে নাকি, এর নামটা লিখতেই হবে। আব্দুল রহিম খানে খানা, এ হচ্ছে কে বলতো? বৈরাম খায়ের ছেলে, আব্দুল রহিম খানে খানা। এই লোকটার ঘটনা পরে বলছি, আগে লেখো নামটা, বিখ্যাত লোক আব্দুল রহিম খানে খানা। একজন হিন্দি পোয়েট, লিখে রাখো হিন্দি পোয়েট, সন অফ বৈরাম খা, বৈরাম খায়ের ছেলে, বৈরাম খায়ের ছেলে, লর্ড কৃষ্ণের ভক্ত। হয়েছে। এই আব্দুল রহিম খানে খানা আরেকটা জিনিস লিখে রাখবে, ওই বাবর নামাকে লিখে রাখো পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে অনুবাদ করেছিল। বাবর নামাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে অনুবাদ করেছিল। ওটা তুর্কিশ ল্যাঙ্গুয়েজে বাবর লিখে গেছিল, তুর্কি থেকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে অনুবাদ কে করেছে? এই আব্দুল রহিম খানে খানা। বাবর নামাকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে অনুবাদ করেছিল। এই, হ্যাঁ বাবর নামাকে, বাবর নামা বাবর লিখে গেছিল, ওই বাবর লিখে গেছিল তুর্কিশ ল্যাঙ্গুয়েজ, তুর্কিশ ল্যাঙ্গুয়েজ থেকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করেছিল এই আব্দুল রহিম খানে খানা। এই ছিলেন বৈরাম খায়ের পুত্র। পরবর্তী ক্ষেত্রে বৈরাম খায়ের যে ওয়াইফ ছিল, পত্নী ছিল, তাকে আকবর আবার বিয়ে করেছিল। ঠিক আছে, এই ঘটনাও কথিত আছে। আরেকজনের নাম লিখে রাখো লাস্ট, মুল্লা দো পেয়াজা, মুল্লা দো, মুল্লা দো পেয়াজা। তিনি ছিলেন একজন হাস্যরসাত্মক বা কৌতুক। কটা হলো? নটা হয়নি না? আরেকজনের লিখে রাখো, কেন হবে না, হবে। আরেকজনের নাম, আরেকজনের নাম লিখে রাখো ফৈজি। ওই ছিল কমিক, শুধু হাসাতো মানুষ, হাস্য কৌতুক, না আর কিছু না। ও স্যার মন খোলা মানুষ, ওর আর কিছু নেই, অত সব নেই, শুধু মানুষকে হাসাতে পারে। ফৈজি, 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 ফৈজি। লিখে রাখো আবুল ফজলের ভাই ছিল, ব্রাদার অফ আবুল ফজল। ইনিও একজন পণ্ডিত ছিল, আবুল ফজলের মতোই একজন স্কলার পণ্ডিত। ইনি মহাভারতকে পার্সিয়ানে ট্রান্সলেটর করেছিল, মহাভারতকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে অনুবাদ করেছিল, পার্সিয়ান ভাষায়। ইনি মহাভারতকে পার্সিয়ান ভাষায় অনুবাদ করেছিল, মহাভারতকে পার্সিয়ান ভাষায় অনুবাদ করেছিল ফৈজি।
হয়েছে। তাহলে দেখো এগুলো হয়ে গেছে নবরত্ন। তানসেন কে ছিল? সঙ্গীতজ্ঞ। টোডরমল কে ছিল? অর্থমন্ত্রী, ফাইন্যান্সিয়াল মিনিস্টার। আব্দুল রহিম খানে খানা কে ছিল? বৈরাম খায়ের ছেলে, যে কি ট্রান্সলেট করেছিল? বাবর নামাকে পার্সিয়ানে ট্রান্সলেট করেছিল। মহাভারত কে কে করলো? কইজি। ঠিক আছে, তাহলে মোটামুটি মনে আছে সবই। আচ্ছা, প্রথম হিন্দু যে ওই ধর্মমতটা গ্রহণ করেছিল, দিন ইলাই? বীরবল। বীরবল। হিন্দু বললে হিমুই একা নেই, বীরবল হিন্দু বলে। বীরবল করেছে। আচ্ছা, তাহলে লিখে রাখো, যদি না লিখে আছে, আকবর একটি নতুন ধর্মমত তৈরি করেছিল যেটির নাম দ্বীন ইলাহি। ঠিক আছে, নতুন একটি ধর্মমত তৈরি করেছিল, দ্বীন ইলাহি। হ্যাঁ, এটি ছিল মানে এটি ছিল কি, অনেকগুলো ধর্মের সংমিশ্রণ। এটাও লিখে রাখবে, যার জন্য গ্রহণযোগ্যতা কম ছিল, খুঁজে পাবে না বইয়ে সব সময়। এরপর তৈরি করেও একটা লিস্ট। এই দিন এলাহিটা ইয়ারটা লিখে রাখবে 1581, 1581, 1581 সালে তৈরি করেছে। তার আগে যুদ্ধটা লিখে রাখো, ব্যাটেল অফ হলদিঘাট, হলদিঘাটের যুদ্ধ। এটা লিখে রাখো, হলদিঘাটের যুদ্ধ, ব্যাটেল অফ হলদিঘাট, 1576। হলদিঘাটের যুদ্ধ, রাজপুত মহারানা প্রতাপ, 1576। হলদিঘাটের যুদ্ধ। 1576, হলদিঘাটের যুদ্ধ। হ্যাঁ, হলদিঘাটের যুদ্ধ, 1576, হলদিঘাটের যুদ্ধ। কার সাথে হচ্ছে যুদ্ধটা বলো? রানা প্রতাপ সিং এর সাথে আকবরের। আচ্ছা, আকবর কি কি তৈরি করেছিল একবার পরপর লিখে রাখ। আকবর বিল, লিখে রাখো, ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি বানিয়েছিল 1571 সাল বা 73 সাল, এরকম। 1571 লিখে রাখো, নিয়ার আগ্রা, আগ্রার কাছে ফতেপুর সিক্রি বানিয়েছিল। এবং এটা পরবর্তী ক্ষেত্রে আকবরের যে রাজসভা ছিল সেখানে ট্রান্সফার করে নিয়েছে। এটা 1571 সালে তৈরি করেছিল। তারপর লিখে রাখো, আগ্রা ফোর্ট। আকবর কি কি বানিয়েছিল? আগ্রা, আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্ট বানিয়েছিল ফতেপুর সিক্রি। তাড়াতাড়ি লেখো, আগ্রা ফোর্ট। হয়েছে। তারপর লেখো এলাহাবাদ ফোর্ট, এলাহাবাদ ফোর্ট, FORT ফোর্ট, এলাহাবাদ দুর্গ। বাংলাতে লিখতে পারো এলাহাবাদ দুর্গ। হুমায়ুন স্টম্পটাও বানিয়েছিল, লিখে রাখবে, হুমায়ুন স্টম্প। এটা তার ওর মা আর কি ইয়ে করেছিল, হুমায়ুনের যে ওয়াইফ, যার নাম বলেছিলাম একটু আগে, হামিদা বানু বেগম, কিন্তু আকবরে বানিয়েছিল। ঠিক আছে। তারপর লেখো বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা। বাংলাতে লেখো বুলন্দ, বয় হস্যু ল দন্তন দয়ে হসন্ত, বুলন্দ দরওয়াজা। এটা বানিয়েছিল 1602। বুলন্দ দরওয়াজা ব্রেকেটে লিখে রাখবে, এট ফতেহপুর সিক্রি। বুলন্দ দরওয়াজা 1602 এ বানিয়েছিল। বুলন্দ দরওয়াজা ইন 1602 এট ফতেহপুর সিক্রি, অন দ্য মেমোরি অফ, লিখে রাখো, মেমোরি হিসাবে, ভিক্টরি অফ গুজরাট, গুজরাট জয়ের মেমোরি হিসাবে কি বানিয়েছিল? এই বুলন্দ দরওয়াজা। ব্র্যাকেটে লিখে রাখবে, গুজরাট জয়ের স্মৃতি হিসাবে মনে রাখার জন্য তিনি বানিয়েছিলেন বুলন্দ দরওয়াজা। হয়েছে। তারপর লেখো,
ইবাদত খানা তৈরি করেছিল। ইবাদত খানা, প্রত্যেকটা জিনিস পরপর বলে রাখছি। ইবাদত খানা পরপর একদম পয়েন্ট করে করে লিখবে। আকবর বিল্ট এই প্রত্যেকটা জিনিস। ইবাদত খানা এটা লিখে রাখবে। এটি একটি প্রেয়ার হল, প্রার্থনা হল, প্রেয়ার হল ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রিতে বানিয়েছিল ইবাদত খানা। এটি একটি প্রেয়ার, প্রার্থনা সভা, প্রেয়ার হল। এখানে সবাই বসে প্রার্থনা করে। প্রার্থনা সভা হয়েছে কোথায় বানিয়েছিল? ফতেপুর সিক্রি। 1575 বানিয়েছিল, 1575। ইয়ার গুলো বিভিন্ন রকম হবে, ওরকম সাজিয়ে বলা খুব চাপ। 1575 ইবাদত খানা। ঠিক আছে, এবং একটি নীতি চালু করেছিলেন, লিখে রাখো। আকবর এই ইবাদত খানাটা কেন বানিয়েছিল বলতো? এখানে বিভিন্ন ল্যান্ড পিপল বিভিন্ন জায়গা থেকে এসে এখানে এসে প্রার্থনা করত, সেই মাছের টোপ দেওয়ার মতো। এখানে ভালো যারা মানুষ তারা এসে এখানে বসবে, তারপর তাদেরকে নিয়ে কাজ করবে। আকবর ছিল ল্যান্ড পিপলদের খুব শ্রদ্ধা করত, তার জন্য এটা বানিয়েছিল। সুল ই কুল একটা নীতি বানিয়েছিল। সুল ই কুল এটা কে চালু করেছিল? সুল ই কুল, লিখে দেবো। প্রথম শুনছি সুল ই কুল। এটার বাংলা হচ্ছে শান্তিপূর্ণ একটা নীতি, সর্বজনীন শান্তি ও ধর্ম সহিষ্ণুতার নীতি তিনি চালু করেছিলেন। সবার মনে যেন শান্তি থাকে, ধর্মের প্রতি সহ্যশীলতা থাকে, ধর্ম সহিষ্ণুতার নীতি। শান্তি ও ধর্ম সহিষ্ণুতার নীতি, শান্তি ও ধর্ম সহিষ্ণুতার নীতিটার নাম কি? সুলি কুল, এটা তিনি চালু করেছিলেন। হিন্দুদের জন্য লিখে রাখবে, পরের পয়েন্ট করে লিখে রাখবে। তিনি হিন্দুদের উপর পিলগ্রিম ট্যাক্স বা ভ্রমণ কর চালু করেছিলেন। হিন্দুদের জন্য ভ্রমণ কর, ভ্রমণ কর বা পিলগ্রিম ট্যাক্স চালু করেছিলেন 1562 সাল, এবং জিজিয়া কর তুলে দিয়েছিলেন। জিজিয়া কর বা জাজিয়া, জিজিয়া কর তুলে দিয়েছিলেন। তাহলে পিলগ্রিম ট্যাক্স চালু করলো, যারা ঘুরতে যাবে তাদের জন্য ট্যাক্স লাগবে, কিন্তু জিজিয়া ট্যাক্স এটা তুলে দিয়েছিল। এটা কখন করলো? 1562 আফটার ম্যারিং ওই যে হারাকা বাই বা যোধা বাই। এখনো কনফার্ম নয়, তোমরা একটু রিসার্চ করতে পারলে করবে, আমাকে বলবে যদি এটা জানা গেছে। ওই যে বিয়ে করেছিল, তারপর প্রথম বিয়ে ওটাই, তারপরে কতগুলো জানি না আমি কেউ কি করেছে। যেটা হচ্ছে বুলান দরওয়াজা আরেকটা নীতি চালু করেছিল, যে নীতিটার নাম হচ্ছে সমঝোতার নীতি। লিখে রাখো, সমঝোতার নীতি। পলিসি অফ রিকনসিলিয়েশন, ইংলিশে কি বলা হয়? পলিসি অফ রিকনসিলিয়েশন। সমঝোতার নীতি চালু করেছিলেন আকবর রাজপুতদের সাথে। এটাই হচ্ছে তার পলিসি। ওই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের মতো এটা নীতিটা, সমঝোতার নীতি। সমঝোতার নীতি চালু করেছিলেন রাজপুতদের সাথে, এবং এটা পরবর্তী ক্ষেত্রে কি হলো? ওই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স হয়ে গেল। প্রথমে বললো যে ঠিক আছে আমরা মিলেমিশে কাজ করি, সমঝোতা বজায় রেখে, তারপর ওখান থেকে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স করে সেই জায়গাটা দখল করার চেষ্টা হয়েছে। এই সময় একজন আরো পোর্ট পোয়েট ছিল, যার নাম ছিল তুলসীদাস। পোর্ট পোয়েট নয়, তুলসীদাস ছিল এই সমকালীন, ধরে রাখতে পারো আকবরের সমকালীন। হ্যাঁ, সমকালীন একজন বিখ্যাত কবি, যার নাম হচ্ছে তুলসীদাস। তুলসীদাসের লেখা বইয়ের নাম রামচরিত মানস। আর রামচরিত্রে কার লেখা? এটাই তো ভুল হয়, সন্ধ্যাকর নন্দী।
তাহলে রামচরিত মানস, তুলসী দাসের লেখা বইয়ের নাম লিখে রাখবে, রামচরিত মানস। এরপর লাস্ট একটা লাইন লিখে শেষ করবো আজকে। লাস্ট কনকুয়েস্ট অফ কিং আকবর, শেষ অভিযান, সম্রাট আকবরের শেষ কনকুয়েস্ট, শেষ অভিযান কি ছিল? বহু পরীক্ষায় এসেছে। লাস্ট কনকুয়েস্ট অফ কিং আকবর কি নাম? অসিরগড় দুর্গ। শেষ অভিযান আকবরের, লাস্ট কনকুয়েস্ট, ইংলিশেও লিখে দিচ্ছি যদি কেউ লিখতে পারো। লাস্ট কনকুয়েস্ট, CONQUEST, লাস্ট কনকুয়েস্ট অফ আকবর কি নাম? অসিরগড় দুর্গ। অসিরগড় বানানটা দেখে নাও, অসিরগড় দুর্গ। অসিরগড় দুর্গ 1601, 1601 সাল। আকবর নিয়ে যেগুলো বলে দিচ্ছি আর লাগবে না। আকবর ইজ কনসিডার্ড দ্য রিয়েল ফাউন্ডার অফ মুঘল ডাইনাস্টি, অ্যাকচুয়াল ফাউন্ডার অফ মুঘল ডাইনাস্টি। অসিরগড় দুর্গ। আচ্ছা বলো তো আমাকে একটা কোশ্চেন, যে আকবর গুজরাট জয়ের মেমোরি হিসাবে কি বানিয়েছিল? বুলন্দ দরওয়াজা। কত সালে গুজরাট জয় করেছিল ওটা একটু লিখে রাখবে ব্র্যাকেটে। ওটা বানিয়েছিল। গুজরাট জয়টা কখন করেছিল ওটা লিখে রাখো একটু। 1572। হ্যাঁ 1601 ওটা। এটা অভিযান ছিল ওর, এটা বানিয়েছিল পরে। তো 1572-এ গুজরাট জয় করেছিল আকবর, এবং সেটাকে মেমোরি হিসাবে রাখার জন্য কি তৈরি করলো? বুলান দরওয়াজা 1602-এ বানিয়েছিল। এটাই লাস্ট বলতে পারো। তাহলে পুরোটা পড়ে আসবে যেগুলো লিখানো হয়েছে। খুব সহজ আছে, মনে মনে পড়লেই, মানে পরপর পড়লে বুঝতে পারবে, গল্পের মতো করে পড়বে। ঠিক আছে।